গুম, মানবাধিকার, দুর্নীতি দমন, সুপ্রিম কোর্টের সচিবালয় বা বিচারক নিয়োগ অধ্যাদেশগুলো নিয়ে সরকার বলছে অন্তর্বর্তী সরকার তাড়াহুড়ো করে অধ্যাদেশগুলোয় নানা ফাঁকফোকর রেখে গেছে। আইনমন্ত্রী সংজ্ঞাগত এবং এক ধারার সঙ্গে আরেক ধারার সাংঘর্ষিকতার বিষয়গুলো উল্লেখ করেছেন। প্রশ্নটা হলো, বিরোধী দল কি মনে করে না অসঙ্গতিগুলোর সুরাহা হওয়া দরকার? হ্যাঁ, ডেফিনেটলি আমরা তো চাই যে অসঙ্গতিগুলো সুরাহা হওয়া দরকার, কিন্তু আসলে অসঙ্গতিগুলো কি শুধুমাত্র মানে আমাদের কাছেই মনে হচ্ছে না, ওনাদের কাছে মনে হচ্ছে? এটা নিয়ে একটা বড় সংশয়ের জায়গা আছে। কারণ যে অধ্যাদেশগুলো নিয়ে তারা কথা বলছে, এখানে সাইফুল ভাইও কিন্তু ওই ঐক্যমত্য কমিশনে ছিলেন, এবং সেখানে আমি যতটুকু জানি যে সব বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রায় 600-র অধিক মানুষজনের সাথে কনসার্ন করে এই অধ্যাদেশগুলো কিন্তু গঠিত হয়েছিল, এবং সেখানে এরকম মেজর কোনো কিছু নেই যেটাতে আসলে তাদের অধ্যাদেশগুলো বাতিল করার মতো আসলে সিচুয়েশন হয়েছে। এবং তিনি যে কথাগুলো বলছে সেটা আসলে জনগণকে বিভ্রান্ত করছে। আচ্ছা, আপনারা প্রতারণা এবং ওয়াদা ভঙ্গের কথা বলছেন, এখানে ওয়াদা ভঙ্গটা কিভাবে হলো? ওয়াদা ভঙ্গটা কিভাবে হলো? সরকার ওয়াদা ভঙ্গ করছে, প্রতারণা করছে জনগণের সঙ্গে, এই কথাগুলো বিরোধী দল থেকে বলা হচ্ছে, এবং আজও আমরা যেটি শুনলাম বলা হচ্ছে সংসদীয় স্বৈরতন্ত্রের দিকে হাঁটছে সরকার। এটা তারা কোনো ওয়াদা ভঙ্গ করেনি। আপনি বিস্তারিত বলবেন। তারা ইলেকশনের আগে একরকম কথাবার্তা বললো, তাদের বর্তমানে যারা এমপি আছেন, মন্ত্রী আছেন, তারা ইলেকশনের আগে একরকম ওয়াদা করেছেন, কমিটমেন্ট করেছেন। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তাদের এই ইলেকশনের আগের দিকের স্টেটমেন্টগুলো আর এখনকার স্টেটমেন্টগুলো আপনি দেখেন, মানে কিভাবে ওয়াদাভঙ্গ হয়েছে, কেন হয়েছে, এটা তো এখন ক্লিয়ার। তারা গণভোটের জন্য সবার কাছে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করেছে, মনে হয়তো চায়নি তাদের, কিন্তু তারা জনগণকে বিভ্রান্ত করতে করেছে, জনগণের সাথে ছলচাতুরি করেছে। জনগণ তারপরেও ভরসা রাখতে চেয়েছে হয়তো, কিন্তু তার প্রতিফলন তো সরকার গঠন করার পরই দেখিয়ে দিল। আসলে তারা গণভোটও তারা মানে না, জুলাই সনদকে মানে না, অক্ষরে অক্ষরে তাদের সেই নোট অফ ডিসেন্টওয়ালা জুলাই সনদ তারা মানবে, যেখানে আসলে খুব বেশি বাংলাদেশের মানুষের যে ভাগ্যে সে কাঙ্ক্ষিত সংস্কার বা কাঙ্ক্ষিত পরিবর্তনের খুব একটা রূপরেখা কিন্তু নেই। তো সেটাই তারা চায়। তারা আসলে মূলত হাসিনাকে বাদ দিয়ে হাসিনার পুরো শাসন কাঠামোটাকেই তারা এনজয় করতে চায়, যেখানে আবার এসালমরা বিভিন্নভাবে ফিরে আসছে, এই নানা রকম সংশোধনীর মাধ্যম দিয়ে তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়া হচ্ছে। এগুলো জনগণের সাথে প্রতারণা না? আচ্ছা, একটা বিষয়, যেমন আমি যদি একদম টু দি পয়েন্ট আসি, আইনমন্ত্রী আজকে স্পেসিফিক তিনি দুইটি আইন নিয়ে কথা বলেছেন, বিস্তারিত বলেছেন। একটাতে গুমের সংজ্ঞাই বলছেন যে এই সংজ্ঞাটা পুরোপুরি আসেনি, আরও অনেকগুলো বিষয়ের সঙ্গে থাকতে হয়, এবং মানবাধিকার কমিশনের যে আইন অধ্যাদেশটি সেটির বিষয়েও তিনি বলেছেন যে একটি ধারার সঙ্গে আরেকটি ধারা সাংঘর্ষিক। আপনারা কি এই জিনিসগুলো গোথ্রু করেছেন নাকি জাস্ট? হ্যাঁ, আমি গোথ্রু করেছি, আমি একটু পড়ে শোনাতে চাই। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে গুম অধ্যাদেশ, মানে উনি যেটা বলছে, গুম অধ্যাদেশ নাকি 1973 সালের আইসিটি মানব বিরোধী অপরাধ আইন অ্যাক্টের সাথে সাংঘর্ষিক, এটা তার বক্তব্য ছিল। অথচ আইন দুটি একে আরেকটির পরিপূরক, মোটেও সাংঘর্ষিক নয়। গুম অধ্যাদেশের 28 অনুচ্ছেদে স্পষ্ট করে উল্লেখ আছে, ব্যাপক ও পদ্ধতিগত গুমের বিচার মানবতা বিরোধী আইনেই হবে। গুম অধ্যাদেশের বিচ্ছিন্ন নির্দিষ্ট গুমের ঘটনার তদন্ত বিচার হবে, কারণ আইসিটি অ্যাক্টে একটি বিচ্ছিন্ন গুমের ঘটনার বিচারের সুযোগ নেই। আইনমন্ত্রী নিজে ফৌজদারি অপরাধ আর মানবতা বিরোধী অপরাধের পার্থক্য আসলে নিজেই বুঝছেন কিনা, এটা আসলে আমার তার কাছে কোশ্চেন। সেখানে মূলত ফৌজদারি অপরাধ হিসেবে গুমের বিচারের কোনো আইন কিন্তু নেই। গুম অধ্যাদেশ সেই অভাব পূরণের লক্ষ্যেই আসলে প্রণীত হয়েছে। তো আজকে মূলত তিনি যেই কথাগুলো বলেছেন সেটা তার নিজের বক্তব্যের সাথে সাংঘর্ষিক। আচ্ছা, আমি যদি আপনাকে একটু ইনপুট দিই, আপনি ফৌজদারি অপরাধ বলছেন এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের মাধ্যমে এই যে বিচারটা, সেই বিচারের কথা বলছেন। আমাদের যে প্রচলিত ফৌজদারি আইন এবং হচ্ছে যে এই দুইটার মধ্যে তো পার্থক্য আছে, সেটা একটা বিশেষ আইন, এবং সেখানে আপনার প্রচলিত আইনে অনেক কিছুতে, যেমন মুনিয়াপা বলতে পারবেন যে সাক্ষ্য আইন, যেটা হচ্ছে যে এখানে অ্যাপ্লিকেবলও নয়, এবং এখানে আপনি অনেক কিছুর স্টাবলিশ করতে পারবেন। আপনি তদন্ত সংস্থা থেকে শুরু করে তাদেরকে একটা বড় ধরনের জুরিসডিকশনস দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার সাধারণ যে ফৌজদারি আইনের যে মামলাগুলো হয়, আমাদের যে থানাগুলো যেই তদন্তগুলো করে, তার বাইরে বিশেষায়িত কিছু একটা হবে। সো আপনারা কি চান না যে একটা জিনিসটার বিশেষায়িত একটা কিছু হোক? ডেফিনেটলি আমরা তো চাই, কিন্তু আপনার কি মনে হচ্ছে না যে গভর্নমেন্টের সেই ইন্টেনশনটা আছে কিনা? এইটা অধ্যাদেশটা তো পাশ করে যেও এই বিশেষায়িত কাজগুলো করা যেত না। এখন আপনি যখন এটা পাশ করলেন না, এখন তো তার মানে আপনি সেই 2009 সালের হাসিনার সেই মানবাধিকার কমিশন বা সেই গুমের আলোকে, এবং তারা যে গুমের ডেফিনেশন দিয়েছে, আপনি তো সেই আলোকে বিভিন্ন জরুরি অবস্থায় আপনি আটক করে নিয়ে যেতে পারছেন। তাহলে সালাউদ্দিন সাহেবকে যে শেখ হাসিনা বলছে তাকে তো আসলে আটক করা হয়েছে বা তাকে আসলে নিরাপদে কোনো একটা আশ্রয় রাখা হয়েছে, তাহলে তো তাদের যে দাবি যে সালাউদ্দিন সাহেব হচ্ছে যে গুমের শিকার, সেটাকেও তো তাহলে আসলে মানুষ এখন অস্বীকার করবে।
তো আপনি যেই ডেফিনেশনের মধ্য দিয়ে আপনারা নিজেদেরকে ভুক্তভোগী দাবি করছেন এবং যেইভাবে আসলে এতদিন সে কার্যক্রমটা চলে এসছে, সেটাকে আপনি কন্টিনিউশনের মধ্যে কেন রাখবেন? আপনার যে অধ্যাদেশটা এতদিন ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনা হয়েছে, সেখানে তো তাদের তখন কোনো রকম বিধিনিষেধ ছিল না, সেখানে তো তাদের কোনো রকম নোট অফ ডিসেন্ট ছিল না, সেখানে তো সালাউদ্দিন সাহেব নিজে বসে, সাইফুল ভাইরা সহ সবাই মিলে এই বিলগুলো বা এই অধ্যাদেশগুলো হচ্ছে সেখানে পাশ হয়েছে। তো সেটা তো আপনি কন্টিনিউশনের মধ্যে রেখে আপনি তারপরে আরও যদি মনে করেন যে আরও এটাকে স্ট্রং করা যেতে পারে, সেটা আপনি স্ট্রং করেন, কিন্তু এখন আপনি এগুলো বাতিল করে দিচ্ছেন কেন? আর আপনি স্থানীয় সরকারের এই অধ্যাদেশগুলোর মতো যেটা আসলে জরুরি সময়ের জন্য নির্ধারণ করা হয়েছিল, সেগুলোকে আপনি আইনে পরিণত করে আপনার বাবা চাচা, আপনার হচ্ছে যে যারা হচ্ছে যে ভোটে হেরে গেছে তাদেরকে প্রাইস পোস্টিং করছেন, যারা প্রাইস পোস্টিং করে সরকারের টাকা খরচ করে নিজেদের প্রমোশন করছে। দক্ষিণের সিটি কর্পোরেশনের মেয়রের প্রমোশন করা শুরু করেছে আব্দুল সালাম ভাই, আপনি সব জায়গায় পোস্টার দেখবেন।